বিয়ের ৩ বছর পরেও যে মেয়ে মা হতে পারেনি তার সাথে সংসার করার দরকার নেই। সোহেল, তুই এই মেয়েকে তালাক দে। আমি তোর আবার নতুন করে বিয়ে দেব। শাশুড়ির মুখে এমন কথা শুনে মালিহা বিস্ফোরিত নয়নে তাকালো। মা হতে পারেনি জন্য তাকে কিনা এত বড় শাস্তি পেতে হবে? মালিহা উদাস নয়নে তার স্বামী সোহেলের দিকে তাকিয়ে, সোহেল আজ তার হয়ে কিছু বলছে না। মালিহা অবাক হলো না একটুও। যেখানে তার শাশুড়ি একজন নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝল না, সেখানে সোহেলের আর কি দোষ? মালিহা তাই আজকে সোহেলকে কিছু না বলে নিজেই শাশুড়ি সেতারা বেগমকে বলল, আপনি নিজেও তো একজন মেয়ে মা, তাহলে আপনি কি করে আরেকটা মেয়ের দুর্বল জায়গায় আঘাত করেছেন? এটা ঠিক, আমি এখনও মা হতে পারিনি, কিন্তু এখানে তো আবার আমার কোনো দোষ নেই। সিতারা বেগম হার মানার পাত্রী নন। তিনি বললেন, আমাকে কিছু শোনাতে এসো না, দোষ তোমারই, তুমি একটা বন্ধ্যা। মালিহা মলিন হেসে বলল, সমস্যা তো আপনার ছেলেরও হতে পারে, কিন্তু আপনি সেটা দেখবেন না, কারণ সমাজে নারীদেরকে সবসময় দোষ দেওয়া হয়। এখানে অবাক হওয়ারও কিছু নেই। আপনি একজন পুরুষের গায়ে কাদা ছিটালে অন্য পুরুষেরা তাকে আগলে নেবে, কিন্তু একজন নারীকে তো আরেকজন নারী ছোট করে। তাই যোগে যোগে মেয়েরা এভাবে অবহেলিত হয়ে আসছে, কারণ মেয়েরাই যে মেয়েদের সব থেকে বড় শত্রু। সেতারা বেগম যেন এসব কথা শুনেও না শুনল, নিজের মতো বিড়বিড় করতেই থাকেন। মালিহা এবার মোক্ষম আঘাতটাই হানল। নিজের ননদের প্রসঙ্গ টেনে বলল, আপনার মেয়ের তো 1 বছর হলো বিয়ে হওয়ার। সৃষ্টিকর্তা না করুক সেও যদি আমার মতো সন্তান জন্ম দিতে না পারে, তাহলে কি আপনি তার স্বামীকে গিয়ে বলবেন তাকে ডিভোর্স দিতে? সিতারা বেগম এবার গর্জে ওঠেন, আমার মেয়ের সাথে নিজের তুলনা করিও না। আচ্ছা বেশ, করলাম না, কিন্তু আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি কারো সাথে অন্যায় করলে সেটা সুদে আসলে ফেরতও পাবেন। আজ একজন মেয়ে হওয়া আপনি আমাকে কষ্টটা বুঝছেন না, একদিন যখন আপনার কাছে এমন কষ্ট ফিরে আসবে তখন বুঝবেন। এক নাগাড়ে কথাগুলো বলে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল মালিহা। সিতারা বেগম নিজের ছেলে সোহেলকে চিৎকার করে বলল, তোর বউ আমাকে এত অপমান করলো, আর তুই চুপ করে দেখলি? আমার হয়ে কোনো কথা বললি না? বন্ধ্যা মেয়ে মানুষের মুখে এত কথা মানায় না। তুই আজ এর বিচার কর, হয় তোর বউ এ বাড়িতে থাকবে, নয় আমি। মালিহা সবগুলো কথাই শুনল নিজের কক্ষ থেকে। কথাগুলো শুনে সে মনে মনে বলল, একজন মেয়ের সংসারে মূলত আরেকজন মেয়ের জন্যই নষ্ট হয়। আমরা অনেকেই একতরফাভাবে পুরুষকে দোষারোপ করি, কিন্তু একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে একজন মেয়ের সর্বনাশের পেছনে আরেকজন মেয়েরই হাত আছে। স্বামীর পরকীয়া করে তো কার সাথে করে? অন্য একজন মেয়ের সাথেই তো করে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি ননদরা সংসার ভাঙনের কারণ হয়। সমাজ কিভাবে বদলাবে? পুরুষদের আমরা কিভাবে দোষ দেব? একজন মেয়ের শত্রু আরেকজন মেয়েই। তাই আগে আমাদের নিজেদেরকে সামলাতে হবে। নিজের মায়ের কথাই পরিচিত হয়ে সোহেল আসে মালিহার কাছে। মালিহার কোনো কথা না শুনেই তাকে এলোপাথারি মারতে থাকে। মালিহা কোনো প্রকার প্রতিবাদ করে না, যেন আজ সেও দেখতে চায় যে ভাগ্যে তার জন্য আর কতটা খারাপ হতে পারে। এক পর্যায়ে সোহেল মালিহার সব জামা কাপড় বের করে ছুটতে থাকে। মালিহাকে বাজে ভাষায় গালিগালাজ করে, আজই তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি, তোর সাথে আমি আর সংসার করব না। সিতারা বেগম বাইরে থেকে সব কথা শোনেন। এসব কিছু যেন তার পৈশাসিক আনন্দ দিচ্ছিল। মালিহা নির্বিকারে ছিল, তার আজ আর কিছুই বলার নেই। নিজের সব জামা কাপড় একটি ব্যাগে ভরে নিল মালিহা। বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি হলো। আসার আগে নিজের স্বামী সোহেলকে বলল, তুমি আমাকে তালাক দেওয়ার ব্যবস্থা করো, আমিও মুক্তি চাই তোমার থেকে। সোহেল হুঁশহাস করছিল। সিতারা বেগম বলল, হ্যাঁ সোহেল, এই মেয়েকে তালাক দে, অতঃপর দেখব কি করে খায়। মালিহা মৃদু হেসে বলল, আমার খাওয়ার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। শুধু এতটুকুই আশা করব, আপনার ছেলের নতুন বউ এসে যেন আপনার খাবারটা কেড়ে না নেয়। সিতারা বেগম কিছু বলতে যাবেন, সেটা না শুনেই মালিহা বেরিয়ে আসে বাড়ি থেকে। বিয়ের পর শ্বশুরবাড়ি নাকি মেয়েদের সব, অথচ আজ তাকে শ্বশুরবাড়ি নামক গৃহ থেকে বিদায় নিতে হলো। এখন নিজের বাপের বাড়ি যাবে, কিন্তু সেখানে গিয়ে কি সসম্মানে থাকতে পারবে?
সমাজকে এত সহজে ভালো থাকতে দেয় মেয়েদেরকে? সিতারা বেগম যখন মালিহাকে তাড়িয়ে দিয়ে আনন্দে মগ্ন, অন্যদিকে তার আপন মেয়ে সুবর্ণার জীবনে তখন চলছে ভয়ানক তাণ্ডব। সুবর্ণা আজকে জানতে পারল তার স্বামী মোর্শেদ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছে। আজ একটা হোটেলে তাদের হাতে নাতে ধরেছে সুবর্ণা। মোর্শেদ তাকে কিছু বোঝাতে যাবে, তার আগেই রুহি নামের মেয়েটি থাপ্পড় মেরে বলল, লজ্জা করে না তোর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করিস? আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে চাস কেন রে? দেশে কি অবিবাহিত ছেলের অভাব পড়েছে? নিজের স্বামীকে আমি কি দোষ দেব? তোর তো তোমার মতো মেয়েদেরই। ছেলেরা স্বভাবতই মেয়েদের প্রতি দুর্বল থাকে। তুই যদি সুযোগ না দিতি তাহলে আমার স্বামী কোনোদিনও এই অপকর্মে জড়িয়ে পড়তো না। আসলে সবই ঠিক বলে একটা মেয়ে আরেকটা মেয়ের সব থেকে বড় শত্রু। রুহি নেকা কান্না করে মোর্শেদকে বলে, তোমার সামনে তোমার স্ত্রী আমাকে চড় মারল আর তুমি চুপ করে দেখছো, কোনো প্রতিবাদ করছো না? এই না তুমি বলতে তুমি আমায় ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? মোর্শেদ রুহির কথায় প্রভাবিত হয়ে সুবর্ণার চুলের মুঠি ধরে বলে, আমি রুহিকে ভালোবাসি। তোমাকে শুধুমাত্র নিজের পরিবারের জন্য এতদিন সহ্য করেছিলাম, কিন্তু এখন আর না। তোমাকে ডিভোর্স দিয়ে এবার আমি রুহিকে বিয়ে করব। দেখি তুমি কি করতে পারো। সুবর্ণা দূরে ছুড়ে দিল মোর্শেদ। সুবর্ণা অসহায়ভাবে তাকিয়ে রইল। রুহি সুবর্ণার সামনে এসে বিশ্রীভাবে হেসে বলল, আজ যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আজ আমাদের ধরে ফেললে, এখন আর লুকোচুরির প্রয়োজন নেই। আমি এবার সসম্মানে মোর্শেদের বউ হয়ে যাব। ইউ পোর গার্ল। সুবর্ণা নিজের চোখে আগত জল মুছে নিয়ে বলল, একজনের সংসার ভেঙে কখনো সুখী হওয়া যায় না। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করে সুখী হতে চাইছো, কিন্তু দেখে নিও তুমি পারবে না। সুবর্ণা উঠে দাঁড়ায়, মোর্শেদকে শাসিয়ে বলে, তোমার নামে আমি কেস করব। ডিভোর্স তো দিবই, কিন্তু তার আগে তোমাকে জেলের ঘানি টানাবো। আর রুহি, তোমাকেও আমি ছাড়ব না। প্রস্তুত থাকো নিজের পরিণতির জন্য। সুবর্ণা হোটেল থেকে বেরিয়ে আসে। সাহসিকতার সাথে কথাগুলো বললেও সে জানে সে এখন কতটা অসহায়। এই সমাজে পুরুষের দোষ কয়জনই দেখে, সবাই মেয়েদেরকে ব্লেম করে। সমাজের চোখে তাই সুবর্ণাকে হয়তো ছোট হতে হবে। মেয়েবেলা চলবে।